অসমাপ্ত স্বপ্নের শুরু গল্পের দ্বিতীয় পর্ব। স্টেশনের ঘড়িতে টিকটিক শব্দ হচ্ছিল, যেন প্রতিটি মুহূর্ত অরণির হৃৎস্পন্দনের সাথে পাল্লা দিচ্ছে। রাত 1:10। পূর্ণিমার চাঁদটা আজ মেঘের আড়ালে লুকোচুরি খেলছে, ঠিক যেমনটা অরণির ভাগ্য। স্টেশনের নির্জন প্ল্যাটফর্মে অরণি একা দাঁড়িয়ে, হাতে একটা ছোট ব্যাগ আর চোখে হাজারো রঙিন স্বপ্ন। কিন্তু যার আসার কথা ছিল সেই নীরের কোনো দেখা নেই। এদিকে শহরের অন্য প্রান্তে নীরের সেই জীর্ণ বস্তির ঘরে তখন চলছে নারকীয় তাণ্ডব। অরণির বাবার বিশ্বস্ত দেহরক্ষী জহির আর তার সাঙ্গপাঙ্গরা নীরকে ঘিরে ধরেছে। নীর যখন তার ব্যাগে বাবার পুরনো একটা ডায়েরি আর মায়ের দেওয়া একটা তসবি গুছিয়ে নিচ্ছিল, ঠিক তখনই লাথি মেরে দরজা ভাঙা হয়। কি ভেবেছিলি রে ছোটলোক? রাজকন্যার হাত ধরে পালাবি আর আমরা আঙুল চুষব? জহিরের কর্কশ কণ্ঠস্বর নিস্তব্ধ রাতকে চিরে দিল। নীর কিছু বলার আগেই একটা ভারী বুটের লাথি এসে লাগে তার পাঁজরে। যন্ত্রণায় কুকড়ে মেঝেতে পড়ে যায় সে। এরপর শুরু হয় অমানসিক প্রহার। রক্তে ভিজে যায় তার সেই নীল রঙের ইউনিফর্মটা, যা পরে সে দ্য গ্লিমার ক্যাফেতে অরণির হাতে কফি তুলে দিত। জহির তার চুল মুঠো করে ধরে বলল, অরণি ম্যাডামকে তোর মতো নর্দমার কীট স্পর্শ করবে, এটা চৌধুরী সাহেব বেঁচে থাকতে হতে দেবেন না। আজ তোর এমন দশা করব যে তুই নিজের নাম পর্যন্ত ভুলে যাবি। অন্যদিকে স্টেশনে অরণির উদ্বেগ ক্রমেই বাড়ছে। সে বারবার নীরকে ফোন করার চেষ্টা করছে, কিন্তু ফোনটা বন্ধ। অরণি বুঝতে পারছিল কিছু একটা ভুল হচ্ছে। হঠাৎ তার মনে পড়ল বাবার সেই শীতল কণ্ঠস্বর, চৌধুরী পরিবারের সম্মান রক্ষায় আমি যে কোনো সীমা অতিক্রম করতে পারি। ভয়ে অরণির হাত পা ঠান্ডা হয়ে এলো। সে আর অপেক্ষা না করে একটা ট্যাক্সি নিয়ে নীরের বস্তির দিকে রওনা দিল। ট্যাক্সি যখন বস্তির গলির মুখে থামল, অরণি দেখল চারদিক জনশূন্য, শুধু নীরের ঘরের সামনে কয়েকটা কালো গাড়ি দাঁড়িয়ে। বুক ফেটে কান্না আসলেও সে নিজেকে শক্ত করল। দৌড়ে গিয়ে ঘরের সামনে গিয়ে সে যা দেখল, তাতে তার পৃথিবী থমকে গেল। নীর মেঝেতে পড়ে আছে, তার শালা শরীর রক্তাক্ত, জ্ঞান হারিয়েছে সে। জহির তখন নীরের ডান হাতের আঙুলগুলো বুট দিয়ে পিষছিল, যাতে সে আর কোনোদিন ডায়েরিতে ছবি আঁকতে না পারে। থামুন! অরণির চিৎকার বাঘিনীর মতো শোনাল। অরণিকে দেখে জহির একটু থমকে দাঁড়াল। অরণি দৌড়ে গিয়ে নীরের মাথাটা নিজের কোলে তুলে নিল। তার সেই দামি সিল্কের ওড়না গিয়ে নীরের ক্ষতবিক্ষত মুখটা মুছতে শুরু করল। অরণি ঘৃণাভরা চোখে জহিরের দিকে তাকিয়ে বলল, আমার বাবাকে গিয়ে বলবে আজ থেকে তার কোনো মেয়ে নেই, আর যদি কেউ নীরকে ছোঁয়ার চেষ্টা করে তবে আমি নিজের জীবন দিতে 1 সেকেন্ডও ভাবব না। ঠিক সেই মুহূর্তে চৌধুরী সাহেব নিজে গাড়ি থেকে নামলেন। অরণিকে এমন অবস্থায় দেখে তার চোয়াল শক্ত হয়ে গেল। তিনি শান্ত গলায় বললেন, অরণি, পাগলামি করো না। এই ছেলেটাকে আমি চাইলে এখনই শেষ করে দিতে পারি। বাড়ি চলো, কালই তোমার বিয়ে। অরণি উঠে দাঁড়াল। তার চোখে তখন বিসর্জনের বদলে বিদ্রোহের আগুন। সে বলল, বাবা, তুমি টাকা দিয়ে শহর কিনতে পারো, কিন্তু মানুষের অনুভূতি নয়। তুমি যদি নীরকে হাসপাতালে পাঠাতে বাধা দাও, তবে কাল সকালে তোমার বাড়িতে আমার লাশ যাবে, কোণে নয়। চৌধুরী সাহেব দেখলেন তার আদরের মেয়ে আজ জেদের শেষ সীমানায়। তিনি বাধ্য হয়ে পিছু হটলেন। নীরকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। সারা রাত অরণি অপারেশন থিয়েটারের বাইরে বসে প্রার্থনা করল। ভোরের আলো যখন ফুটল, ডাক্তার বেরিয়ে এসে বললেন, বিপদ কেটে গেছে, তবে ওর ডান হাতটা হয়তো আগের মতো কাজ করবে না। অরণি আইসিইউয়ের জানালা দিয়ে নীরের ব্যান্ডেজ করা নিথর দেহটার দিকে তাকিয়ে রইল। তার চোখে এখন আর বিষণ্ণতা নেই, আছে এক কঠিন প্রতিজ্ঞা। সে জানত যুদ্ধটা কেবল শুরু হয়েছে। একদিকে পাহাড় সমান সম্পদ আর ক্ষমতা, অন্যদিকে শুধু এক চিমটি লবণের মতো খাঁটি ভালোবাসা। তৃতীয় পর্বে আসছে সুস্থ হয়ে নীরের নতুন লড়াই। অরণি কি পারবে তার আভিজাত্য বিসর্জন দিয়ে সাধারণ মানুষের মতো জীবন গড়তে, নাকি চৌধুরী সাহেবের নীল নকশায় ফের বিচ্ছিন্ন হবে এই দুই আত্মা?